আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন এবং দেখবেন তাদের সকলকে আমি জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আমার কথা শোনার জন্য। আপনারা নিশ্চয়ই হেডলাইন দেখে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। অনেকে হয়তো অবাক হয়ে গেলেন যে আমি এটা কি বললাম, যে যে কোনো মুহূর্তে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করে বসবে। এই ধরনের কথা বাংলাদেশে কি এই সাহস আছে, বা বাংলাদেশ কি আসলে এটা করবে কিনা, এইটা নিয়ে হয়তো অনেকে চিন্তা করছেন। আবার অনেকে হয়তো চিন্তা করছেন নাকি আমি পাগল হয়ে গেলাম, যে আমি পাগল হয়ে গেছি কিনা, যে আমি বলছি যে যে কোনো মুহূর্তে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করবে। হ্যাঁ, আমি যে কথাটা বলছি সেটার পেছনে যুক্তি আছে, এবং কেন মনে করি এবং কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করার জন্য আমি এই মুহূর্তে এখানে এসেছি। আমি যে জন্য আপনার বলছি যে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করবে, সে আক্রমণটা কিভাবে হবে আপনি একটু বুঝেন। আমি অন্য একটা ঘটনা বলি। আপনার ইন্ডিয়াতে পেহেলগ্রামে যে সন্ত্রাসী আক্রমণ করেছিল, বা আপনার এই মুম্বাইতে হোটেল আক্রমণ করেছিল, এগুলো কি সরাসরি কি আসলে পাকিস্তান সেনাবাহিনী এসে আক্রমণ করেছিল বিমান দিয়ে, কামান দিয়ে? না, তা করেনি। পাকিস্তানের যে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে সেগুলো এসে এখানে আক্রমণ করেছে। এরপরে দুইটা দেশের মধ্যে এই যুদ্ধ অবস্থা। কারণ পাকিস্তান সবসময় জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে শেল্টার দিয়েছিল, ট্রেনিং থেকে শুরু করে সবকিছু তারাই দিয়েছিল, এবং তারাই তৈরি করে এগুলোকে পাঠিয়েছিল যে যাও, যে মারো, মাইরা দিলে কি হবে। আমরা তো সরাসরি মারিনি, শুধু বিশ্বের বলবো যে আমাদের এখান থেকে সন্ত্রাসী গোষ্ঠী যা মারছে, যেমন আইএস যেরকম মারে বা অমুক যেরকম মারে, এরকম হবে, আমরা তো এরকম করিনি। এরপরও কিন্তু ক্ষতি হয়েছে কিন্তু দুই দেশের সাধারণ জনগণের। তো সবচেয়ে বেশি ক্ষতি সবসময় পাকিস্তানের হয়েছে, কারণ ইন্ডিয়া যে এয়ার স্ট্রাইক করেছে, এট এ টাইম এয়ার স্ট্রাইক করে বিভিন্ন জায়গায় মেরেছে। তো এই যে সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে মারানো হচ্ছে, সেটার একটা নমুনা দেখেন বাংলাদেশে। এখন এই যে বাংলাদেশে গত 2 দিন ধরে দেখতেছে কেউ অস্ত্র নিয়ে সরাসরি মিছিল করছে, কেউ কেউ আবার নরেন্দ্র মোদীকে জবাই করে দেওয়া বা ইন্ডিয়ার ইসকনকে ভেঙে ফেলা, ইন্ডিয়াকে আক্রমণ করার ব্যাপারে বলছে। এবং আপনারা এটাও জানেন যে আমাদের পুলিশ প্রধান উনিও বলেছে ইন্ডিয়া বাড়াবাড়ি করলে ইন্ডিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করে দিবেন। বিএনপির একজন নেতা, এত বড় নেতা, উনিও বলেছেন সেম কথা, একই কথা উনি। আর এর আগে তো পাকিস্তান তো অলরেডি বলেই দিয়েছে যে এইবার ইন্ডিয়াতে আক্রমণ করলে পূর্ব দিক থেকে আক্রমণ করবে। পূর্ব দিক বলতে আমরা। এ হচ্ছে যে যখন অবস্থা, তখন আপনারা দেখেন আমাদের বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এয়ারবেসটা তৈরি করেছিল, সেই এয়ারবেসটার উপরে খুব ভালোভাবে এখন নজর দিয়েছে চায়না। নজর দিয়েছে, চায়না এখানে এই এয়ারবেসটাকে ঠিকঠাক করে এখানে যুদ্ধ বিমান টিমান এনে রাখার কথা, স্যাটেলাইট ট্যাটেলাইট লাগানোর কথা। মানে হচ্ছে যে তারা এখান থেকে ইন্ডিয়াকে দিকে নজর দিবে, কারণ আমাদের এই লালমনিরহাটের এই এয়ারবেসটা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে, মানে যেটা 4 মিনিটেরও কম সময়ে যে কোনো একটা বিমান লালমনিরহাট থেকে ইন্ডিয়া থেকে লালমনিরহাটে ঢুকে যেতে পারে, একদম মিডল বরাবর ইন্ডিয়ার বর্ডার থেকে 50 কিলোমিটার ভিতরেও ঢুকে যেতে পারে 4 থেকে 5 মিনিটের ভেতরে। সুতরাং এই জন্য ইন্ডিয়ার কাছে যেমন এটা সেন্সিটিভ, চায়নারও এটা দরকার, কারণ ওখানে স্যাটেলাইট থাকলে, রাডার থাকলে ওরাও দেখতে পারবে যে ইন্ডিয়া কি করতেছে না করতেছে, যেহেতু এখন সবকিছুতে স্যাটেলাইটের যুগ। এই হচ্ছে যে অবস্থা। আবার এইখানে এখন এই জায়গায় এই তেলে ঘি ঢেলেছেন হচ্ছে যে আপনার আমাদের বর্তমানের সেনাবাহিনীর কিছু লোক এবং সশস্ত্র কিছু গোষ্ঠী। দেন বাংলাদেশ সেনাবাহিনী বা বিমান বাহিনী সরাসরি আক্রমণ করবে না। এখন যেটা হইতে পারে সেটা হচ্ছে যে পাকিস্তান আমাদের দেশের ভিতরে যেসব সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে তাদেরকে দিয়ে ইন্ডিয়াতে আক্রমণ চালাবে। সে ইন্ডিয়াতে যখন আক্রমণ চালাবে, ধরেন যে কোনো ভাবে আক্রমণ চালালে সেটা ইন্ডিয়া তখন দেশের সার্বভৌমত্বের আক্রমণ মনে করবে, এবং তারা তখন শুরু করবে আমাদের। তা আমাদের মারলে তো ভাই আমরা 10 মিনিট টিকার মতো ক্ষমতা আমাদের নাই। কেন নাই? ইন্ডিয়া থেকে একটা বিমান আসতে লাগবে মাত্র, যে কোনো একটা ফাইটার জেট পাঠাইতে লাগবে আমাদের 7 মিনিট, ওই যে আপনার বললাম রংপুর ওই সাইড থেকে। এবং আর যদি আমাদের রক্ষা করার জন্য কি আসবে পাকিস্তান থেকে একটা যুদ্ধ বিমান বাংলাদেশে আসতে সর্বনিম্ন 2 ঘন্টা 35 মিনিট লাগবে। আপনার গুগল সার্চ করলে যে কেউ পেয়ে যাবে ইন্ডিয়া থেকে কতক্ষণ আর
পাকিস্তান থেকে কতক্ষণ লাগবে একটা জেট ঢুকতে? কারণ আপনারা যারা বাংলাদেশ থেকে কলকাতা গিয়েছেন, ঢাকা থেকে কলকাতা যাইতে দেখছেন আমরা 45 মিনিটের ফ্লাইটে চলে গেছেন। শুধু একটা ফাইটার জেটে 4 গুণ স্পিডে চলে। তাহলে এবার চিন্তা করেন যে কতক্ষণের ভিতরে এসে পৌঁছাবে। এই যখন অবস্থা, যে এই অবস্থায় এর ভিতরে দেখেন মৌলবাদীদের তাণ্ডব তারা শুরু করে দিয়েছে। মানে যে যুদ্ধ তারা করতেই হবে, তারা যে কোনো উপায়ে ইন্ডিয়া দখল করবেই। এবং এদের কথা হচ্ছে ইন্ডিয়া হিন্দু, ইন্ডিয়াকে দখল করবে, মানে ইসলামী জোশে দখল করবে। ইসলামী জোশ কিন্তু যে প্যালেস্তাইনের লোকজনও দেখাইছিল, ইসরায়েল কিন্তু একেবারে শোয়াই দিছে, জোর আর খাটে নাই। তো এইবারও আমাদেরকে ফালানোর চেষ্টা করতে সেটা। এখন আপনারা বলতে পারেন যে কিভাবে এই সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে কাজ করবে। দেখেন, সন্ত্রাসী গোষ্ঠী 2-3 ভাবে কাজ করতে পারে। একদম নিম্নমানের কিছু ড্রোন দিবে, যেখানে এক্সপ্লোসিভ ভরা থাকবে, 2-4-5 কিলো করে ড্রোন। এই ড্রোন গুলোকে এট এ টাইম উড়াই দিবে। যারা উড়াবে তারা বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরে থাকবে, কারণ সেনাবাহিনীর পোশাক চুরি করে না, কুকি চীনের পোশাক যেরকম বাংলাদেশে বানানো হয় ওইভাবে করবে, বিভিন্ন অঞ্চল থেকে ওইভাবে করে ফেলবে। এই তার কারণ লক্ষণটা দেখছেন আপনারা। আসিফ মাহমুদ সজীব ভাই কিন্তু কয়েকদিন আগে বলছে 8,000 লোককে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে। এবং আপনারা গত 2 দিন আগে ডিবিসি চ্যানেলের সময় একটা ভিডিওতে দেখেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়িতে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ। আমার কাছে যতটুকু খবর আছে, এখানে ইন্টারভিউ হচ্ছে যে ওরা খুব দ্রুত আগামী 2 মাসের ভিতরে 2,000 নার্স তৈরি করবে, যেগুলো মহিলা এবং পুরুষ নার্স সমান তালে, 1,000 পুরুষ 1,000 মহিলা নার্স। এদেরকে নাকি বাংলাদেশের যে কোনো সময় গৃহযুদ্ধ লাগলে এদেরকে লাগবে, এই জন্য এই চাকরির ব্যবস্থা করা হচ্ছে। এবং আজকে মাহফুজ আলমও বলছে যে বাংলাদেশে 2-4 মাসের ভিতরে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা, এখানে যদি ইসলামী মৌলবাদীরা লাগে তাহলে এটা আরো ভয়াবহ অবস্থা হবে। সব দিক যদি চিন্তা করেন তাহলে এবার দেখেন যে কথাগুলো মিলে কিনা। এবং সবচেয়ে সহজ পাইক্যাদের দ্বারা যে বাংলাদেশ থেকে সন্ত্রাসী গ্রুপগুলোর দিয়া যে কোনো উপায়ে, রকেট লঞ্চার হোক, ড্রোন দিয়ে হোক, ড্রোন মানে হচ্ছে ছোট ড্রোন দিয়ে হোক, যে কোনো উপায়ে ইন্ডিয়াতে অ্যাটাক করাবে। এবং যেটার পুরো দায়ী দায়িত্বটা আমাদের দেশের, আমাদের ঘাড়ের উপরে আসবে। আর আমাদের ঘাড়ের উপরে আসলে ইন্ডিয়া বিমানও লাগবে না, ইন্ডিয়া জাস্ট বর্ডার থেকে মিসাইল ছুড়লেই আমাদের যে কোনো সেনা ক্যাম্প, যে কোনো আবাসস্থল মিসাইলের ধাক্কায় 6 মিনিটের মাথায় চুরমাচুর হয়ে যাবে। আমরা বাধা দেওয়ারও কিছু থাকবে না। সুতরাং এখন আপনারা চিন্তা করেন যে আমি যেটা বললাম আপনাদেরকে, যে ইন্ডিয়ার উপরে বাংলাদেশ যে কোনো মুহূর্তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, আর সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার এই কারণগুলো সবরা অলরেডি তৈরি করছে, যেটা আমাদের উপদেষ্টারাও বলছে। সিরিয়াস তথ্য না থাকে উনি জীবনে কোনোদিন বলতো না যে গৃহযুদ্ধ বাঁচবে, এবং যদি মৌলবাদীরা জয়েন করে তাহলে এটা আরো ম্যাসাকার হবে। তার মানে গৃহযুদ্ধটা ওনারাই বাজাচ্ছে, ওনাদের ছত্রছায়া, পাকিস্তানের ছত্রছায়ায় ইন্ডিয়ার উপর একটা ছোট্টখাট্ট হইলেও আক্রমণ করে সেটাকে লার্জ স্কেলের যুদ্ধ বাংলাদেশের সাথে বাজিয়ে দিবে। এতে পাইক্যাদের লাভ হচ্ছে যে ওই ইন্ডিয়াকে এখানে ব্যস্ত রাখা, তারা হয়তো এখানে কিছু করার জন্য আমাদেরকে মোহরা বানাবে। এই চলতেছে তাদের প্ল্যান। বাকি এখন আপনারা একটু চিন্তা করে দেখুন যে আমার কথাগুলোর সাথে এখনকার বর্তমানের যে ঘটনাগুলো ঘটছে এগুলার কোনো মিল আছে কি না। ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের গান শুনিয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস, কিন্তু সেই গানের লিরিক্স, সুর, তাল আর লয় কোনো কিছুই এক করতে পারছেন না তিনি। প্রশ্ন হলো কেন? এ নিয়ে জনপরিসরে আছে নানান আলোচনা। কেউ বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না চাওয়া আর নিজের মব বাহিনীকে প্রশ্রয় দেওয়াটাই কাল হয়েছে ডক্টর ইউনূসের জন্য। অন্য একটি পক্ষ মনে করে সরকার মিত্র বলে পরিচিত অনেক রাজনৈতিক দলই নির্বাচন চায় না, কারণ ক্ষমতার স্বাদ হারাতে হবে এই ভয়ে মিত্ররা নির্বাচন চান না। তবে এসব আলোচনা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে 18 ডিসেম্বরের পর থেকে। 18 ডিসেম্বর এক রাতে 2টি গণমাধ্যম, ছায়ানট সহ একাধিক প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা, ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে ও পুড়িয়ে মারার ঘটনার পর সরকারের পক্ষের লোকজনের মুখেই শোনা যাচ্ছে নতুন কথা। তারা প্রকাশ্যে এসব মব সন্ত্রাসের জন্য সরকার একটি পক্ষ কিংবা গোটা সরকারকে দায়ী করছেন। সরকার মিত্রদের এমন অভিযোগের পর $1 মিলিয়ন প্রশ্ন হলো, সরকারের ভিতরে থাকা এই একটি পক্ষ কারা,
যাদের মদদে এমন ভয়াবহ মব সন্ত্রাস হয়েছে। দর্শক, এর মধ্য দিয়ে 5 মাস আগে আলোচনায় আসা সরকারের ভিতরে থাকা আরেক সরকারের বিষয়টি আবারও আলোচনায় উঠে এলো। সূত্রগুলো বলছে, সরকারের মিত্ররা যাকে একটি পক্ষ বলে দাবি করছে, সরকারের ভিতরে সেই শক্তিশালী গ্রুপটি কিচেন ক্যাবিনেট বলেই পরিচিত। বিভিন্ন সময় এই কিচেন ক্যাবিনেটের সদস্য সংখ্যা সংযোজন বিয়োজন হয়েছে। অধ্যাপক ইউনূসের এই কিচেন ক্যাবিনেটের পর্দার আড়ালের খেলায় শুধু তার মিত্ররাই নয়, খেপেছে আন্তর্জাতিক মিত্ররাও। বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে হামলা, দীপু দাসকে পুড়িয়ে মারার ঘটনায় অধ্যাপক ইউনূসের উপর বেজায় চটেছে তার আন্তর্জাতিক মিত্ররা। সংবাদ মাধ্যমে আক্রমণ, সংখ্যালঘুকে পিটিয়ে মারা আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘ আর ইউরোপীয় ইউনিয়ন সবাই একযোগে অধ্যাপক ইউনূসের কাছে কড়া বার্তা পাঠিয়েছে। বলছে এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি। হুঁশিয়ারি এসেছে মাঠের মবকারীদের নয়, পর্দার আড়ালের খেলোয়াড়দের গোমর ফাঁস করতে। এমন নির্দেশে ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের চেয়ে আপাতত নিজ ঘরের গোপন কেচ্ছা লুকিয়ে রাখতে কৌশল সাজাচ্ছে অধ্যাপক ইউনূস ও তার সেই কিচেন ক্যাবিনেটকে। সে কৌশলের অংশ হিসেবে কোনো কোনো উপদেষ্টার পদত্যাগের খবর রটিয়ে দেয়া সহ নানা গল্পও সাজানো হচ্ছে। কিন্তু অধ্যাপক ইউনূস ও তার কিচেন ক্যাবিনেটের কি শেষ রক্ষা হবে, নাকি সহিংসতা আর ভারত বিরোধী মনোভাবকে আরো উস্কে দিয়ে পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তোলা হবে? গত 18 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ঘোষণার পরই শুরু হয়ে যায় তাণ্ডব। ওই রাতে দেশের দুটি সংবাদপত্র ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে যখন দুর্বৃত্তরা আগুন দেয়, তখনও পত্রিকা দুটির ভেতরে অনেক কর্মী কাজ করছিলেন। এর মধ্যে ডেইলি স্টার ভবনে দেওয়া আগুন ছিল ভয়াবহ। কর্মীরা প্রাণ বাঁচাতে ভবনের ছাদে চলে যান, কিন্তু সেখানেও প্রচন্ড ধোঁয়ায় তাদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। নিঃশ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছে, আমরা মরে যাচ্ছি, এরকম কথাও ওই সময় ডেইলি স্টারের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় লিখে বাঁচার আকুতি জানিয়েছিল। হামলা চালিয়ে আগুন দেওয়া হয় দেশের সংস্কৃতির প্রাণের প্রতিষ্ঠান ছায়ানটে। চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় হাইকমিশনে হামলার চেষ্টা হয়। ভয়াবহ নৃশংস ঘটনাটি ঘটে ময়মনসিংহে। হিন্দু যুবক দীপু দাসকে জীবন্ত পিটিয়ে পুড়িয়ে মারা হয়। ওই রাতে ভয়াবহ এই তাণ্ডব লীলার মধ্যে সরকার ও প্রশাসনের নীরব বাঁশি বাজানোর ভূমিকা ছিল সবচেয়ে দৃষ্টিকটু। সরকারের মিত্ররা সরাসরি বলছেন এই হামলাগুলো ছিল পুরোপুরি পরিকল্পিত আর এতে ছিল সরকার একটি অংশের সংশ্লিষ্টতা। দৈনিক প্রথম আলো ডেইলি স্টারের উপর আক্রমণের প্রতিবাদে 22 ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন, খুব বেশি মানুষ, কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকম না, ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল। শরীফ ওসমান হাদির একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি কি হতে পারে এবং কি কি ঘটনা ঘটানো হবে, এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে। নাহিদ ইসলাম বলেছেন, এই হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার পেছনে সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি দাবি করেছেন, এই সংশ্লিষ্টতা ছাড়াও সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছে অনেক দিন ধরেই এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস কারো পক্ষে করা সম্ভব হতো না। তার একদিন আগে প্রায় একই রকম অভিযোগ করেন নিউজ সম্পাদক বর্ষিয়ান সাংবাদিক নুরুল কবির, যিনি নিজে 18 ডিসেম্বর রাতে আগুনে আটকে পড়া ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে মব বাহিনীর হেনস্থার শিকার হয়েছিলেন। রোববার রাতে চ্যানেল 24-এ অনন্ত নৃশংসতা শিরোনামে মুক্তবাক অনুষ্ঠানে জনাব নুরুল কবির বলেছেন, সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর উপর হামলার ঘটনা ঘটতে দিয়েছে। 18 ডিসেম্বর রাতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, ওই রাতে জনাব কবির যতজন উপদেষ্টাকে ফোন দিয়েছেন, গত 1.5 বছরও এতগুলো উপদেষ্টাকে তিনি ফোন দেননি। এমনকি তিনি জানিয়েছেন, খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথেও তার ওই রাতে যোগাযোগ হয়েছিল। এক পর্যায়ে নুরুল কবির পরিষ্কার ভাষায় বলেছেন, তার অভিজ্ঞতা এবং পূর্ববর্তী ঘটনা শুনে তিনি মনে করেন সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার ওইসব হামলার ঘটনা ঘটতে দিয়েছে। দর্শক, একটু খেয়াল করে দেখুন,
নুরুল কবির ও নাহিদ ইসলামের অভিযোগ একই ধরনের। এরপর আরো অনেকেই একই ধরনের কথা বলেছেন। প্রশ্ন হলো, সরকারের এই একটি পক্ষ কারা যারা পরিকল্পনা করে মব বাহিনীকে দিয়ে এমন সহিংস তাণ্ডব চালিয়েছে? দর্শক, আপনাদের হয়তো মনে আছে গত 23শে জুলাই সিপিটির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে। সেদিন তিনি বলেছিলেন এখন সরকার নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়েছে, কারণ এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভেতরেও আর একটা সরকার আছে। এটা এখন আর কোনো গোপন বিষয় নয়, এটা সবার কাছেই প্রকাশ্য। ডক্টর দেবপ্রিয়র সেই সরকারের ভেতরে থাকা আরেকটি সরকারের কথা 5 মাস আগে অনেকেই উড়িয়ে দিয়েছিলেন। সরকারের ভেতরে থাকা সেই আরেকটি সরকার হলো অধ্যাপক ইউনূসের প্রিয় ভাজন কিচেন ক্যাবিনেট। অধ্যাপক ইউনূসের 16 মাসের শাসনামলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আসে কিচেন ক্যাবিনেট থেকে। শুরুতে এই কিচেন ক্যাবিনেট ছিল 5 সদস্যের, কিন্তু বিভিন্ন সময় নিজেদের মধ্যে দূরত্ব দেখা দেয়, সেখান থেকে বাদ পড়েন কেউ কেউ কিংবা সরে যান কেউ কেউ। তবে শুরু থেকে এখনো পর্যন্ত 2 জন সদস্য এই কিচেন ক্যাবিনেটে আছেন, তারাই মূলত নাটের গুরু। সবশেষ তথ্য অনুযায়ী এখন এই কিচেন ক্যাবিনেটের সদস্য সংখ্যা 6 জন, যার মধ্যে 2 জন সরাসরি অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্য নয়। একাধিক সূত্র বলছে গত 16 মাসে বিভিন্ন সময় মব ভায়োলেন্স, হামলা ভাঙচুরের ঘটনার পর অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে একটা করে ঐতিহাসিক বিবৃতি আসতো। লোক দেখানোর খাতিরে কখনো কখনো 2-1জনকে গ্রেপ্তারও করা হতো, কিন্তু নতুন তাণ্ডবের ভিড়ে পুরনো ঘটনা চাপা পড়ে যেত। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটের হামলা ও আগুন দেওয়ার পর ভিতরের অনেক কাহিনী ফাঁস করছেন সরকারের মিত্ররাই। নিউজ সম্পাদক নুরুল কবির বলেছেন তিনি নিজে অধ্যাপক ইউনূসের সাথে যোগাযোগ করেছেন। টিভিতে, সামাজিক মাধ্যমের লাইভে দেখা যাচ্ছিল মব সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়ে আটকে পড়া সাংবাদিকদের পুড়িয়ে মারতে চেয়েছিল। প্রশ্ন উঠেছে, অধ্যাপক ইউনূস জানার পরও পরদিন 2 সম্পাদককে ফোন করেছেন, এটুকু জানি আর একটি বিবৃতি দিয়ে শুধু দায়িত্ব সারতে চেয়েছিলেন। সূত্রগুলো বলছে 19শে ডিসেম্বর থেকে ঘটনার ভয়াবহতা আর সরকারের সেই পক্ষের বিরুদ্ধে সরকারের মিত্ররা সোচ্চার হতে থাকলে বিপাকে পড়ে যমুনার দপ্তর। এত ভয়াবহ ঘটনায় মামলা দায়ের করতে লেগেছে 3 দিন। লাইভে হামলা ও ভাঙচুরের ঘটনা দেখা গেলেও আসামিদের নাম যেন এজাহারে না আসে, সে চেষ্টায় প্রাথমিকভাবে সফল সরকারের সেই পক্ষটি। প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট সবার মামলাতেই আসামি সব অজ্ঞাতনামা। সূত্রগুলো বলছে এখনো পর্যন্ত এই 3টি ঘটনায় প্রায় 40 জনের মতো গ্রেপ্তার হয়েছে, কিন্তু নাম না থাকায় পরিকল্পনাকারী আর উস্কানিদাতারা থেকে যাবে ধরা ছোঁয়ার বাইরে। বিশেষ করে কিচেন ক্যাবিনেটের চেষ্টা ছিল ভারত বিরোধী মনোভাবের বিষয়টিকে সামনে এনে পরিস্থিতিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়া। এনে আন্তর্জাতিক মহল থেকে এরই মধ্যে বেশ চাপ এসে পড়েছে যমুনার তীরে। সবশেষ 23শে ডিসেম্বর কড়া মন্তব্যই করেছেন অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত জাতিসংঘের মতামত ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক স্পেশাল রিপোর্টার আরিন খান। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরিন খান বলেছেন, এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি, বরং বিচারহীনতা দূর করা এবং সংবাদ মাধ্যম ও শিল্প সাহিত্যের স্বাধীনতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে এগুলো ঘটেছে। তিনি বলেন, গত 1 বছরে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, বিশেষ করে সংবাদপত্রের স্বাধীনতা রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় উভয় পক্ষের মাধ্যমে অনলাইন ও অফলাইনে ব্যাপক চাপের মুখে পড়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো গত 16 মাস ধরে মবের সময় মুখে কুলুপ আঁচা আর চোখ বন্ধ করে রাখা জাতিসংঘ হাই কমিশন এখন বলছে এগুলো মব আক্রমণ ছিল। দর্শক, সরকারি কিচেন ক্যাবিনেট যে গত 1.5 বছর ধরে মব বাহিনীকে প্রেসার গ্রুপ হিসেবে পেলে পুষে বড় করেছে, সেই ইঙ্গিতও বিবৃতিতে দিয়ে রেখেছেন আরিন খান। ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন সহ যারা এতদিন অধ্যাপক ইউনূসকে সমর্থন দিয়েছিল, তারা বলছে নাটের গুরুদের ধরতে। এমনকি অধ্যাপক ইউনূসকে ফোন করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।
যদিও অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে প্রচার করা হচ্ছে, টেলিফোনে গোরের কাছে মোহাম্মদ ইউনূস আগামী বছরের 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু সার্জিও গোর এক্স হ্যান্ডেলে বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে জানতে গোর ফোন করেছিলেন। একটি সূত্র বলছে, মবের নাটের গুরু বা পেছনের খেলোয়াড়দের ধরতে একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসের উপর যে বিভৎসতা আর নৃশংসতা হয়েছে তা নিয়ে অনেক দেশের পার্লামেন্টে এর মধ্যে আলোচনা হয়েছে। অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি বিভিন্ন সময় প্রকাশ্যে আসে, যদিও তার দপ্তর থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়। কিন্তু দীপু দাসের উপর হওয়া নৃশংস ঘটনার ভিডিও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর সরকারের উপর চাপ বাড়ছে। 23 ডিসেম্বর সরকারের শিক্ষা উপদেষ্টা ও সরকার সমর্থক কয়েকটি এনজিও দীপু দাসের বাড়িতে গিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও এই ঘটনায় দৃশ্যমান রেজাল্ট চেয়েছে আন্তর্জাতিক কয়েকটি পক্ষ। এত বড় নৃশংস ঘটনার পরও অধ্যাপক ইউনূস কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো দীপু দাসের পরিবারের কাছে না যাওয়ায় সমালোচনা আরো বাড়ছে। দর্শক, দেশীয় আন্তর্জাতিক চাপ বাড়লেও বসে নেই সরকারের সেই পক্ষটি যারা পর্দার আড়াল থেকে খেলছেন বলে অভিযোগ করেছেন সরকারের মিত্ররাই। জনপরিসরে আলোচনার মোড় অন্যদিকে ঘুরাতে ব্যস্ত তারা। সামাজিক মাধ্যমে সারাদিন ছড়িয়ে দেওয়া হয় স্বরাষ্ট্র সহ একাধিক উপদেষ্টার কপাল পুড়ছে, যদিও মন্ত্রিপরিষদ সচিব বলেছেন উপদেষ্টা পরিষদে রদবদলের কোনো খবর তার কাছে নেই। প্রশ্ন হলো, সরকারের ভিতরে থাকা সেই আরেক সরকার যেটি অধ্যাপক ইউনূসের কাছে কিচেন ক্যাবিনেট, তাকে কি আদৌ অধ্যাপক ইউনূস দমাবেন বা লাগাম টেনে ধরবেন? সেটি কি অধ্যাপক ইউনূসের পক্ষে সম্ভব? যদি সেটি না হয়, তাহলে কি প্রধান নির্বাচন কমিশনারের আশঙ্কার মতো আরো অনেক কিছু ঘটবে? প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন 23 ডিসেম্বর সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসিএসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভয়ঙ্কর এক আশঙ্কার কথা বলেছেন। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাস হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ময়মনসিংহে একজন হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে। এ ধরনের ঘটনা অনেক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থা নিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন ঠিক থাকে তা নিশ্চিত করতে হবে। প্রশ্ন হলো, সরকার একটি পক্ষের নীতি যদি হয় সর্প হইয়া দংশন করো আর ওজা হইয়া ঝাড়ো, তাহলে সিসির আশঙ্কাকে প্রতিহত করবে কে? ভারত বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে তো বলা যায় যে বাংলাদেশও ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের ভারত বিরোধীরা বেজায় খুশি না, বিপ্লবীরা, উগ্রতাবাদীরা, প্রথম আলো যারা ভেঙেছে, ডেলি স্টার যারা ভেঙেছে, উদীচী যারা ভেঙেছে পুড়িয়েছে, ছায়ানট যারা ভেঙেছে পুড়িয়েছে, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যারা ভেঙেছে পড়েছে, খুব খুশি। দেখবেন মিষ্টি বিতরণ করেছে, দেখিয়ে দিয়েছি ভারতীয়দের আমরা ভিসা দিব না। তোর আমাদের ছোট্ট শুধু এই তাৎক্ষণিক যে বিষয়গুলো মনে পড়ে সেগুলো দিয়ে একটু নজর দিই। দেখেন, বিশ্ব অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের অবস্থান কি বলেন? বাংলাদেশ কি একেবারে খুব সুপার পাওয়ার, ইকোনমিক সুপার পাওয়ার? এই বাংলাদেশকে এখনো বিশ্বের বহু দেশে বহু প্রান্তের মানুষ চেনে ইন্ডিয়া, বাংলাদেশকে ইন্ডিয়া মানে ওয়েস্ট বেঙ্গল যেরকম এরকম পৃথিবীর বহু আছে। আমরা ইউরোপ আমেরিকায় গিয়ে দেখেছি, আমেরিকায় এই প্রশ্নের মুখে পড়েছি, আমি হাইতিতে এই প্রশ্নের মুখে পড়েছি, তোমরা কি ইন্ডিয়ার সঙ্গে? বাংলাদেশ ভাবে ঠিক মতো চেনেও না। আর অর্থনীতি যদি চিন্তা করেন, পৃথিবীর বিভিন্ন কোম্পানি তারা চিন্তা করে আমি ইন্ডিয়ায় ইনভেস্ট করব, ইন্ডিয়ায় আমার এজেন্ট দিব, দিলে পরে ওই এজেন্টই বাংলাদেশ সামলাবে। বড় বড় প্রতিষ্ঠান যে কয়টা আমাদের এখন নাম মনে পড়ছে টুকটাক, আমি শুধু বলি আপনাদেরকে, যেমন তোশিবা জাপান, ওদের এজেন্ট ইন্ডিয়াতে। আপনি এই দেশের তোশিবা জাপানের যাই কিনতে চান আপনাকে কিনতে হবে ইন্ডিয়ান এজেন্টের মাধ্যমে। নিপ্পন সিগন্যাল, তাদের এজেন্ট ইন্ডিয়ায়, যে কোনো কিছু কিনতে হলে তাদের কাছ থেকে কিনতে হবে। অটিস, এলএনটি, এইসব প্রতিষ্ঠানের এজেন্ট ইন্ডিয়ায়। আমাদের যে মেট্রো রেল আছে না, মেট্রো রেলের এই যে রেল লাইন স্লিপার, এগুলোর কাজ করে এই এলএনটি। আপনার অটিস আমাদের মেট্রো রেলের আপনার লিফট দিয়েছে। এদের লোকজন প্রতি সপ্তাহান্তেই আসে যায়, এগুলো মেনটেনেন্স করে। আর বাংলাদেশে আর বহু সেক্টর তো আছেই। বাংলাদেশিরা ইন্ডিয়া থেকে ব্যবসা বাণিজ্যের জন্য যাওয়া আসা করে। আচ্ছা, লং টাইম ভিসা ছাড়াও বাংলাদেশ রিসেন্টলি তো ইন্ডিয়া এবং বাংলাদেশ খুব ক্ষুদ্র আপনার ভিসা দিত। বাংলাদেশে বহু মানুষ আছে ইন্ডিয়ান
কর্মকর্তা কর্মচারী এক্সপার্টিস আইটি সেক্টরের, তারা বাংলাদেশে জব করে সাপোর্ট দেয়। এখন এই ভারত বিদ্বেষীরা বলবে ধুরু, এগুলো দরকারই নেই, আমাদের দেশে ভারতীয়দের রাখতেই দিব না, ভারতীয়দের আমার কোনো প্রয়োজন নেই। সবেদন নীলমণি, আমাদের যে সর্বনাশটা এই বক্তৃতার এই স্লোগানের মধ্যে দিয়ে হবে, এটা কি তারা বুঝতে পারে? আপনারা নিশ্চিত থাকেন ভারত বাংলাদেশকে নিয়ে কেউ খেলতে চাচ্ছে। এটা পাকিস্তান বা তার কি হোক বা অন্য কেউ হোক, সুপার পাওয়ার অন্য কেউ চাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের একটা বড় গ্যাঞ্জাম লাগুক। এটা সোজা সাপটা বললে এটারে যুদ্ধের দিকে নিয়ে যাওয়া যায় কিনা, মানে সামরিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক যুদ্ধ একেবারে লাগাতার, মানে কাছা দিয়ে লেগেছে। বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যুদ্ধে জিততেই আসতে হবে, এবং এই কূটনৈতিক যুদ্ধ করলেও হবে না। একের পর এক ঘটনা ঘটছে, প্রতিদিন, আমি বলছি প্রত্যেক দিন অবনতিশীল, প্রতিটা দিন ইচ এন্ড এভরিডে ভারতের সাথে সম্পর্ক অবনতিশীল। ভারতের মতো একটা এত সুপার পাওয়ারের সাথে লাগতে চাওয়া, এটা কি খামখেয়ালি কথা? আসবে পাকিস্তান, চীন ভারতের সাথে লাগতে গেলে বাংলাদেশকে বাঁচাইতে। মানে কেন নিজের পায়ে নিজে কোরাল দিচ্ছে এই ভারতের সাথে গ্যাঞ্জাম করে? ভারতকে ছু মারলে পরে তাদের কোথাও, এই যারা এগুলো করছে এদের টেকার কোনো উপায় আছে? ভারতের নিজের সংবিধানে এসব স্বীকৃতি দেওয়া আছে। এই আজকের দিনে আবার যেই পতনটা ঘটেছে, আবার যেই সিচুয়েশন তৈরি হয়েছে, এটা খুবই ডেঞ্জারাস বলতে পারেন। আজকে যে ডেভেলপমেন্টটা হয়েছে, এটা বাংলাদেশের ভেতর থেকে কেউ চাচ্ছিল, প্রত্যাশা করছিল যে মানে বাংলাদেশ এরকম একটা ডিসিশন নেই ভারতের সাথে আরেক ডিগ্রি গন্ডগোলটা বাড়ার জন্য, এবং সেটারই লক্ষণ দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন কনসুলেট সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হাই কমিশনের ফটকে একটি নোটিশ ঝুলিয়ে বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ থাকবে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এর সত্যতা নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, গত কয়েকদিনে হাই কমিশনের সামনেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও বাংলাদেশ ভিসা সেন্টারে হামলার ঘটনার পর বাংলাদেশের হাই কমিশন, উপ হাই কমিশন ও ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়িয়েছে। এমনকি হাই কমিশন বা দূতাবাসের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘিত হওয়ার কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় ভারত সরকারের দিক থেকে আন্তর্জাতিক বিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে কর্মকর্তারা মনে করেন। জানা গেছে, মানুষের ভালুকায় দীপুচন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে পিটিয়ে পুড়ে হত্যা ঘটনার পর থেকে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন। এছাড়া আসামের 50টিরও বেশি জায়গায় একই ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছে বাঙালি পরিষদ আসাম। প্রতিটি কর্মসূচিতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পূরণ হয়। এর আগে শনিবার রাতে ভারতের নয়াদিল্লিতে আমাদের হাই কমিশন অফিসের সামনে, সেখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরের খবরটা আরো সাংঘাতিক। বিক্ষোভ হুমকির মুখে কলকাতা শিলিগুড়িতে ভিসা সেন্টারও বন্ধ। দেখেন, ভারতের কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশন ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন। এর পরিপ্রেক্ষিতে শহর দুটিতে ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিসা সেন্টারগুলো পরিচালনা করে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। এর আগে দুপুরে ও বিকেলে দুটি স্থানে বিক্ষোভের সময় পুরানো হয় বাংলাদেশের পতাকা সম্বলিত ফ্ল্যাক্স ও প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা। শিলিগুড়িতে হুমকি দেওয়া হয় বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ রাখার। সেটাও এই দীপুচন্দ্র দাসের ঘটনা নেই। মানে এটা যে বিশ্বব্যাপী তোলপাড় তুলেছে, এটার কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে বাংলাদেশ ভারত অবনতিশীল সম্পর্ক, অবনতি মানে ক্রম অবনতিশীল সম্পর্কে, সেইটা দুদিন বাদে দেখবেন বিশ্ব মোড়ল্লা, ওই যে পাকিস্তান ভারত লাগলে পরে আমেরিকা নাক গলায় না, এই দিকে যায় কিনা, মানে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় কিনা। ইতিমধ্যে তার একটা লক্ষণ আছে, দেখেন লক্ষণটা হচ্ছে এরকম, ঢাকা দিল্লি উত্তেজনা দ্রুত কমানো প্রয়োজন, বাংলাদেশের রুশ রাষ্ট্রদূত। তিনি বলছেন, ঢাকা দিল্লির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, কারণ এটি শুধু দুই দেশের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এটি একটি ভূ রাজনৈতিক বিষয়ে, এর নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি ফলপ্রসূ সমাধান না আসে। ফলে ভারতের সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমাতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। সোমবার সকালে রাজধানী রাশিয়া দূতাবাসে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। দূতাবাসের অন্য কূটনীতিকরা ওই সময় উপস্থিত ছিলেন।
খেয়াল করবেন দর্শক, বাংলাদেশ ভারত উত্তেজনাপূর্বক সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে আলেকজান্ডার খুজিন বলেন, আমরা অন্য দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সংঘাত নিয়ে কথা বলি না, তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি কারণ এটি শুধু এই দুই দেশের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এটি একটি ভূ রাজনৈতিক বিষয় যার নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি ফলপ্রসূ সমাধান না হয়। তিনি আরো কিছু কথা যোগ করেছেন, বলছেন, আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য পড়েছি। তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সমাধানের পথে এগোনোর কথা বলেছেন, যাতে উত্তেজনা যতটা সম্ভব কমানো যায়। আমরা আমাদের প্রতিবেশী বেছে নিতে পারি না। ইউক্রেনের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটিও আমাদের জন্য উদ্বেগের বিষয়। একইভাবে এখানকার ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আমরা উদ্বিগ্নের কথা জানিয়েছি। ভারতের সঙ্গে যতদূর সম্ভব উত্তেজনা কমানো প্রয়োজন, এটাই ভালো। মানে আমাদের কিন্তু ভালো উপদেশই সবাই দিবে। এখন দেখেন, এই দীপুচন্দ্র দাসের যে ঘটনাটা, এই ঘটনাটা যদি আমরা উল্টা দিক থেকে দেখি, ভারতে একজন মুসলমান ধর্মাবলম্বী মানুষকে যদি সব সনাতন ধর্মাবলম্বী মিলে এবং তাদের কোনো দেবদেবী বা অন্য কোনো কিছু অবমাননার অভিযোগ, মিথ্যা অভিযোগ তুলে তাকে এই পরিস্থিতি করা হতো, এটা একটা রিপারকেশন আমাদের দেশে হতো না? আমাদের দেশের হুজুররা ছেড়ে দিত, যারা কথায় কথায় রাস্তায় নেমে আসে, যারা ওসমান হাদির মতন একজন মানুষ প্রাণ দিলেন, শহীদ হলেন বলা যায়, তার জন্য গিয়ে দুইটা পত্রিকা অফিস পুরাই দিচ্ছে। তো এই টাইপের লোকগুলো বাংলাদেশে চালিত না? তো সেম এই ক্যাটাগরির লোক তো ইন্ডিয়াতেও আছে, তারা এইসব হুলস্থুল করছে। আপনাদের মনে করিয়ে দিই একটা কথা, এই এনসিপির নাহিদ মাহফুজ আলম, এনসিপির বলছি, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম কয়েকদিন আগে একটা কথা বলছে না, যে রাজনৈতিক দলগুলোর সব সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য একেবারে কাছা দিয়ে মাথায় গামছা পরে নেমেছে, ওই টাইপের একটা কথা বলেছিল, মনে আছে? এর সাথে কি কোনো মিল পাচ্ছেন আপনার পরিস্থিতির?